কারণ আপনার বসে তারা তো দুটি জায়গায় দেখবেন সেখানে আমি বলার পরে নিজ নিজ নাম বলবেন আর কমিটির যে যে পদে আছে সে পদের কথা আমি বলবো আমি শপথ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটের 2021-2023 দ্বিবার্ষিক মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচিত হইয়া শপথ গ্রহণ করিতেছি। অঙ্গীকার করিতেছি যে আমি সংগঠনের সকল নিয়ম কানুন মানিয়া চলিতে বাধ্য থাকিব। আমি আরো অঙ্গীকার করিতেছি যে কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগতভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করিব না। সর্বদা সংগঠনের মঙ্গল কামনা করিব। স্বাক্ষর দিয়ে অনেক ধন্যবাদ মাননীয় মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন। তিনি এতক্ষণ আমাদের নবনির্বাচিত যে কমিটি সেই কমিটির সকল সদস্য বৃন্দকে শপথ বাক্য পাঠ করেন। আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা আবার সবাই একটু আমাদের নিজ আসনে বসে পড়ি। আমাদের মাননীয় মেয়র মহোদয় তিনি এই নবনির্বাচিত কমিটির সাথে তার নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমরা সবাইকে একটি করে গোলাপ ফুলে সিট দিয়ে আমাদের ফ্লাওয়ার ভাই ফ্লাওয়ার দিচ্ছেন। আমাদের এই নবনির্বাচিত যে কমিটিতে যারা নির্বাচিত হয়েছে 25 জন আমাদের সদস্য, তাদের সবাইকে একটি করে ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে আমাদের এই কমিটির পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা কথা শুনব। বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক বিএফএ রাজশাহী। আমাদের অনেক বড় একটি দায়িত্ব আমরা তুলে দিয়েছি রবিউল ভাইয়ের হাতে। তিনি 2 বছর এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন তার বিচক্ষণতা দিয়ে, তার আন্তরিকতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে। আমরা একটু হাততালি দিয়ে রবিউল ইসলাম ভাইয়ের এখন বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফার্টিলাইজার রাজশাহী জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি জনাব মান্নান ভাই এবং আমাদের প্রধান অতিথি রাজশাহীর রূপকার, রাজশাহী উন্নয়নের একমাত্র রূপকার এবং রাজশাহী উন্নয়ন বলতে গেলে আমাদের মেয়র মহোদয়কে বোঝানো হয়। আমাদের মেয়র মহোদয় যদি জন্ম না হতো তাহলে হয়তোবা রাজশাহী এত উন্নয়নের জন্ম হতো না। সেই প্রধান অতিথি আমাদের মেয়র মহোদয় এস.এম. খায়রুজ্জামান লিটন ভাই, আরো আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ডিলার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে স্মরণ করছি আজকে স্বাধীনতার দিন, স্বাধীনতার মাস। আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যারা শেখ মুজিবুর রহমান সাহেবের স্মরণ করছি। উনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদেরকে স্বাধীনভাবে চলার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। উনি যদি না আমাদের এগুলো করতেন আজ আমরা এখানে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন হয়তো বা হতো না। তাই আমার ওনার নামে স্মরণ করছি। আসলে প্রথমে বিশেষ কিছু বলবো না। আজকে আমাকে নির্বাচিত করেছেন আপনারা, ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা সকলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি
আমার কমিটি নির্বাচিত হয়েছে। আমি এই নির্বাচনকে আমি সকল মুক্তিযোদ্ধা এবং আমাদের সকল দেশপ্রেমিক যারা আছে তাদের আত্মার উৎসর্গ করলাম। আপনারা অনেক সামনে জেলা ভাইদের বলবো, আপনারা অনেক কষ্ট করে বা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আপনারা দোয়া করেন আপনাদের ভোটের মূল্য যেন আমি রাখতে পারি, আমি যেন আপনাদের সেবা করতে পারি এবং আপনাদের দুঃখ কষ্ট বহন করতে পারি, সেই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। আপনাদের সবার সঙ্গে মিলে মিশে আমি এই সংগঠন চালাতে ইচ্ছুক। আমার বিপক্ষে যারা নির্বাচন করে হারিয়েছেন তাদেরকে আমি একসঙ্গে নিয়ে এই সংগঠনকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। এবং আমি আমাদের মাঝে আমাদের মেয়র মহোদয়কে পেয়েছি, উনি আমাদের গার্জিয়ান, উনি আমাদের সবকিছু রাজশাহী, ওনাকে নিয়ে আমরা গর্ব করি। উনি যেহেতু আমাদের মাঝে আছেন, ইনশাআল্লাহ আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না এবং ইনশাআল্লাহ হবে না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডিডি সাহেব, ভারপ্রাপ্ত এবং জয়েন্ট ডাইরেক্টর সাহেব, এনাদের কাছে আমরা আমাদের সংগঠনকে ঠিক মতো চালানোর জন্য আমি সহযোগিতা চাই, সহযোগিতা চাই। বিশেষ অতিথিবৃন্দুর কাছে, বিশেষ করে যেহেতু সময় কম, নাম বলেও আমি শুনলাম না, আমাদের সাথে আছেন সাংবাদিক ভাইরা, আমাদের আছে প্রিন্ট মিডিয়া ভাইরা, আমাদের আছে প্রশাসনের ভাইরা, সবাই আমাদের সহযোগিতা করেছেন। সবাইকে শ্রদ্ধা জানাই, সালাম করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা যেগুলো দায়িত্ব আমার উপরে দিয়েছেন সেটি নিষ্ঠার সাথে পালন করতে চাই এবং সেটা অবশ্যই আপনাদের সবাইকে সাথে নিয়ে। অত্যন্ত সহজ সরল অনুভূতির প্রকাশ ছিল সাধারণ সম্পাদক বিএফ রাজশাহী জনাব মোহাম্মদ রবিউল ইসলামের। আমাদের সবার পক্ষ থেকে এই সহজ সরল মানুষটির জন্য আরো একবার ধন্যবাদ। শুধুবৃন্দ, এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য উপস্থাপনের জন্য জনাব মোহাম্মদ আবুল কালাম, সভাপতি বিএফএ রাজশাহী। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, রাজশাহীর পরিচিত নাম এবং এই সংগঠনকে যিনি ভীষণভাবে ভালোবাসেন, এগিয়ে নিতে চান এই সংগঠনকে, জনাব মোহাম্মদ আবুল কালাম। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিয়ন আয়োজিত আজকের সফল ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার ছোট ভাই আব্দুল মান্নান ভাই, আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যার দিকে আমরা কাকের মতো চেয়েছিলাম, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ASM খায়রুজ্জামান লিটন ভাই, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি মোসাম্মদ উম্মে সালমা, ভারপ্রাপ্ত উপপরিচালক রাজশাহী, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার ডিলার ভাইরা ও অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু অনেক কথা শুনেছেন, খাবার সময় পেরিয়ে যাচ্ছে, আমি একটি কথা বলে শেষ করে দিব। আসলে ফার্টিলাইজার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি জাতির মেরুদণ্ড যেমন শিক্ষা, আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষার পরে কিন্তু কৃষি। আমরা কৃষি প্রধান বাংলাদেশ, কৃষি আমাদের বেঁচে থাকার বড় একটি পথ। তাই এখানে আমার ডিলার ভাইরা যারা উপস্থিত আছেন, তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন যেমন করেন, তেমনই ভাবে আমার কৃষি বিভাগের জেলার কর্মকর্তাবৃন্দ, উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের এসো সাহেবেরা সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে থাকেন। কারণ প্রত্যেকটা মানুষের অফিসের সময়সূচি আছে, আমাদের ডিলার ভাইদের কিন্তু সময়সূচি নাই। আমার ডিলার ভাইরা ফজরের নামাজ পড়েই দোকান খোলেন, প্রতিদিন তারা সকালে 3 ঘন্টা ওভারটাইম করেন, বিকালেও 3 ঘন্টা ওভারটাইম করেন। অনুরূপ ভাবে কৃষি বিভাগে যারা কর্মরত আছেন, ওনাদের দায়িত্ব কিন্তু 24 ঘন্টা। যখন যেখান থেকে রিং আসছে, মোবাইল আসছে, ওনারা সদা সর্বদা কৃষককে, ডিলারদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। এবং রাজনীতিবিদেরা কিন্তু তেমন, এনাদের কিন্তু টাইম টেবল নাই। মেয়র সাহেবের কাছে গিয়ে দেখবেন, যতক্ষণ উনি অফিসে বসে আছেন, রাত্রি 10টায় যান, 11টায়, 12টায় যান,
200, 400, 500 লোক বসে আছেন। এই রাজনীতিবিদেরাও কিন্তু সবসময় জনগণের পাশে আছে, ওনাদেরও কোনো টাইম টেবিল নাই। আমি 2013 থেকে 15 সালের কথা বলতে চাই। সে সময় আমার সহযোগী সাথী ছিলেন, যিনি আমার সাথে প্রতিদ্বন্দ্বী করেছেন, এখানে পাশ ফেল আছেন, যিনি ফেল করেছেন উসমান সাহেব, তখন উনি আমার সাথে সেক্রেটারি ছিলেন, আমি সভাপতি ছিলাম 2 টার্ম। উনি আমার সাথে 1 টার্ম সভাপতিও ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম। সে সময় 13 থেকে 15 সাল পর্যন্ত জামাত বিএনপির যে তাণ্ডব চলেছে, সে সময় আমার উসমান সাহেবকে সঙ্গে করে আমি যেভাবে পরিশ্রম করেছি, মেয়র সাহেব বিষয়গুলো অবগত আছেন। আমরা সে সময় যখন 15 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে 93 দিন হরতাল অবরোধ শুরু করেন জামাত বিএনপি, এবং রাস্তাঘাটে গাড়ি পোড়ানো শুরু করেন, দোকানপাট পোড়ানো শুরু করেন, তখন প্রতিদিন সকাল 8টায় আমরা সার্বরানে আসতাম, 50 টাকা করে সার দিতাম, এবং রাত্রি 8টার পরে আমরা আমাদের অফিসে গিয়ে জেলা ভাইদের সিরিয়াল দিতাম। সে সময় তারা ডিসি মহোদয়, আজকের উপপরিবহন সচিব, উনি শেষ সময় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। প্রশাসনের কর্মকর্তা যারা সে সময় দায়িত্ব পালন করেছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন বলে আমাদের দায়িত্বগুলো পালন করতে সহজ হয়েছিল। সে সময় আমি রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি তখনও ছিলাম, এখনো আছি। সে সময় কোর্ট চালু রাখার জন্য বিশেষ করে ডিসি মহোদয়, ডিআইজি মহোদয়, ইকবাল বাহার, শামসুদ্দিন সাহেব পুলিশ কমিশনার, এবং আমাদের মেয়র সাহেব মেয়র মহোদয়, তখন যদিও উনি মেয়র ছিলেন না, তারপর আমাদেরকে বারবার বলেছিলেন যে ভাই, দেশের জন্য তোমরা কাজ করো। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সে সময় কোর্ট চালু রেখেছিলাম। আমি কমিশনার মহোদয়কে একটি কথা বলেছিলাম, যতগুলো গাড়ি পোড়ানো হয়েছে, আমাদের যানবাহনের ক্ষতি হয়েছে, সবগুলো রাত্রিতে। আমরা সকাল 7টায়, আমি ট্রাক মালিক সমিতির সভাপতি হিসাবে আমার গাড়িগুলো প্রথম সোনা মসজিদে যাবে। আপনি মহানগর পুলিশকে দিয়ে জেলা পুলিশকে পৌঁছায় দিবেন, জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ থেকে দিবে, গাড়িগুলো সোনা মসজিদ পড়ে পৌঁছায় যাবে, এবং গাড়ির উপরে থেকে যাবে। পরের দিন আবার আমরা সকালে রওনা দিব। যদি কোনো আগুন সন্ত্রাসী বাহিনী আগুন সন্ত্রাস করতে আসে, দিনে দুপুরে কোনো আগুন সন্ত্রাসী বাহিনী সন্ত্রাস করতে পারবে না। এবং আমাদের সেই পরামর্শের কারণেই আমরা দিনে দিনে ট্রাক চালিয়েছিলাম, তারপরে বাস মালিক ভাইদেরকে ডেকে বাস চালানো হয়েছিল, দেশ সচল ছিল। একদিন আইন শৃঙ্খলা মিটিংয়ে আমাদের সদরের এমপি মহোদয় ছিলেন, সেদিকে আমি বলেছিলাম, ভাই, আমি 2টা সেক্টরের দায়িত্বে আছি, আপনি বলছেন আজকে দেশ অচল, আমি মনে করি সচল। আমি কালাম সাহেব সভাপতি হিসাবে প্রতিদিন 50 ট্রাক করে সার আমার ডিলার ভাইদের ঘরে পৌঁছায় দিই। আমি প্রতিদিন 100 করে ট্রাক সোনা মসজিদে পাঠাই। তাহলে আমার 2টা সেক্টর আমি মনে করি 100% সচল রয়েছে। হয়তো সেটি আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনি জনগণের মাঝে আসেন, থাকেন, তাহলে বুঝবেন যে দেশ সচল। এটাই আমাদের শেষ কষ্ট নয়। আমার সেক্রেটারিকে সঙ্গে করে এখানে বিডিআরের মেজর সাহেব ছিলেন কামরুল ইসলাম সম্ভবত, বা কামরুল জামান, ওনাকে সঙ্গে করে, আমার সেক্রেটারিকে সঙ্গে করে, উসমান সাহেবকে নিয়ে আমরা 100 টাকা করে ট্রাক 2 বা 10 নৌকায় গিয়েছিলাম। এই আমাদের রাশিয়ার বিডিআরের মেজর আমাদেরকে পৌঁছাই দিতে ভেড়ামালায়, ওখান থেকে আরেকটা টিম আমাদেরকে নওপাড়ায় নিয়ে গেছে। আমরা একদিন থেকে গাড়িগুলোর উপরে কয়েকদিন আমরা নিয়ে এসেছি। এইভাবে পরপর 2বার আমরা 200 ট্রাক সার নওপাড়া থেকে নিয়ে এসে কৃষকদেরকে আমরা সহযোগিতা করেছি। তাই আমি বলতে চাই, আমার ডিলার ভাইরা সবসময় কৃষকদের পাশে ছিল, আছে, থাকবে। আমি একটি কথা বলবো যে আপনাদের যে সহযোগিতা এবং ভালোবাসায় আমার কৃষক ভাইরা সুষ্ঠুভাবে সার পাচ্ছে, সেই সহযোগিতা কৃষক ভাইদেরকে করবেন। যেভাবে প্রতিদিন আপনারা ওভার টাইম করেন, সকাল দুপুর রাত্রি, আপনাদের সময় নির্ধারণ করা নাই যে কতক্ষণ দোকান খোলা রাখবেন, সেভাবে শ্রম দিয়ে যাবেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের সহযোগিতা ছাড়া কৃষক ভাইরা সুষ্ঠুভাবে সার পাবে না। আজকে মেয়র মহোদয়কে একটু তার ধারণা দিতে চাই, উনি অনেক জ্ঞানী মানুষ, তারপরে সার সম্পর্কে বা বিএডিসি বিসিএসসি ডিলার সম্পর্কে একটু বলতে চাই। আমরা এক সময় সমস্ত সার বিএডিসি ডিলাররা সাপ্লাই দিত, তারপরে আমাদের তারপরে বিএডিসি বন্ধ করার পরে, যখন বিএডিসি বারবার লস দেওয়া শুরু করলো, সরকার বারবার ক্ষতিগ্রস্ত হতে থাকলো, তখন এক সময় সরকার সার একটা ফ্রি সেল করে দিলেন। তারপরে বিসিএসসি ডিলার নিয়োগ দেওয়া হলো, 96 সালে কিছু ডিলার নিয়োগ হলো, এবং 97 সালে কিছু ডিলার নিয়োগ হলো। লিটন ভাই তখন মেয়র, উনি যদি মনে করতেন যে আসলে আমার বন্ধু আসার যে কথা বলে গেছে, দলের লোককে আমি ডিলার নিয়োগ দিব, উনি পারতেন, কিন্তু উনি দলবল দেখেন নাই, উনি দেখছেন রাজশাহীর মানুষকে। সে সময় উনি
যখন দেখলেন যে ডিলার লাগবে 20 জন, অ্যাপ্লিকেশন করেছে 40 জন, তখন উনি ডিসি মহোদয়কে বলে দিলেন যে আপনি লটারি করে দেন। উনি কিন্তু দলের কথা ভাবেন নাই, রাশের কথা ভাবছেন। এবং সেদিনকে যদি লটারি না হতো, আমার মতন আবুল কালাম, আমার পাশে আমার সিনিয়র সহসভাপতি কথা বলে গেলেন শামসুল ইসলাম সাহেব, বীর মুক্তিযোদ্ধা, আমরা কিন্তু সেদিনকে ডিলারশিপ পেতাম না। সমস্ত সৃষ্টিকর্তা, সমস্ত প্রশংসা যেমন সৃষ্টিকর্তা, তেমনই আমি প্রশংসা করি আমার লিটন ভাইয়ের সদিচ্ছা ছাড়া আজকে আমি ডিলার হইতে পারতাম না এবং সভাপতি হিসাবে এখানে কথা বলার সুযোগ পেতাম না। তাই আমি দোয়া করি আল্লাহ যেন তাকে যেন 100 বছরের উপর হায়াত দান করেন এবং সফলভাবে যিনি দায়িত্ব পালন করছেন এবং রাষ্ট্রের উপকার হিসাবে যেভাবে কাজ করছেন, আমি মনে করি যে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে পুনার জীবদ্দশায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার সাহস রাখেন। আজকের প্রত্যেকটা রাস্তাঘাট যেভাবে উনি বড় বড় বিল্ডিং ঘুরিয়ে দিয়ে প্রশস্ত করেছেন, আমার বিশ্বাস উনি ছাড়া কারো পক্ষে এই বিল্ডিং ভেঙে দিয়ে রাস্তাঘাট এত সুন্দর করা সম্ভব হতো না। এটা আমার মুখের কথা নয়, আমি প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করি এবং আমি বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলি। বিশেষ করে রিক্সা চালক ভাইরা, তারা মানুষের পালস বুঝেন। একটি রিক্সা চালক প্রতিদিন 1 থেকে 200 লোক প্রতিদিন রিক্সায় তোলেন এবং ওই রিক্সার যাত্রী ভাইরা কিন্তু কথা বলতে থাকেন এবং ওই রিক্সা চালক ভাই কিন্তু তাদের মনের পালসগুলো বুঝেন। এবং আমি মাঝে মাঝে রিক্সায় চড়ি, রিক্সা চালক ভাইদেরকে জিজ্ঞাসা করি লিটন ভাই সম্পর্কে। ওনারা বলেন যে মেয়র সাহেব যা কিছু করেছেন আমাদের জীবদ্দশায়, আমরা অন্য কোনো প্রার্থীকে ভোট দিব না। সেখান থেকে আমি অনুমেয় করি যে মেয়র সাহেবকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, মেয়র সাহেব ইনশাআল্লাহ ততদিন বিজয় হবেন। এই মূল্যের কারণে একসময় আমি বলেছিলাম, ভাই একবার আপনি ফেল করেছেন, মনে কষ্ট পেয়েছেন, ইনশাআল্লাহ রাজশাহীর মানুষ আগামীতে আপনাকে ভোট দিয়ে আবার মেয়র তৈরি করবে। আজকে ভাই কিন্তু মেয়র হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেদিন কিন্তু ভাই মেয়র ছিলেন না, আমাদের দোয়া কবুল করেছেন, আমাদের চাওয়া পাওয়া কবুল করেছেন এবং মেয়র সাহেব যেভাবে জনমানুষের পাশে আছেন, আমার বিশ্বাস আমরা আমাদের এই ফার্টিলাইজারের যত সমস্যা আছে, আমরা নতুন কমিটি বসে আমরা এই সমস্যাগুলা চিহ্নিত করব এবং মেয়র মহোদয়ের সহযোগিতা চাইব। মেয়র মহোদয় নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমার বিশ্বাস। আমরা মেয়র মহোদয়ের কাছে এবং মঞ্চ ভূমিষ্ঠ সকল প্রতিনিধিবৃন্দের কাছে আমরা সহযোগিতা চাই এবং আমাদের ভারপ্রাপ্ত দিদি মহোদয়, উনি অভিজ্ঞ মানুষ, ওনার সাথে আমার পরিচয় যখন উনি প্রথম চাকরিতে জয়েন করেন তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি খুব সৎ এবং যোগ্য মানুষ এবং ওনার মতো মানুষ যদি আমাদের পাশে থাকে দিদি মহোদয়, তাহলে আমরা অবশ্যই এই রাজশাহীকে কৃষকদেরকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছি আরো বেশি সহযোগিতা করব। আমি একটি কথা বলবো মেয়র মহোদয়কে, আমাদের রাজশাহীতে আসলে ফসলের বিভিন্নমুখী ফসল শুরু হয়েছে, এখানে সারের চাহিদা বেড়ে গিয়েছে। সরকার, ভারতের কৃষিমন্ত্রী মহোদয় টিএসপি ছিলেন, যতটুকু বরাদ্দ চাষি ভাইয়েরা বুঝেন না। এই মুহূর্তে আমাদের টিএসপির অভিপ্রয়োজন মহোদয় জানেন, আমার প্রত্যেকটা কৃষক মহোদয়রা জানেন, আমার ডিলার ভাইয়েরা জানেন, কৃষক ভাইয়েরা জানেন। নাই মেয়র মহোদয়কে বলবো, আপনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, বিশেষ করে টিএসপি, সেটা দেশীয় তৈরি বাংলা টিএসপি হোক এবং ইম্পোর্টেড টিএসপি হোক, যেই টিএসপি হোক না কেন, আমাদের দেশে কোনো সারের সংকট নাই, শুধু আমাদের এখন হাহাকার টিএসপি নিয়ে। এই কথাটা আমরা অনেকেই বলতে পারি না। আমি মেয়র মহোদয়কে অনুরোধ করবো, যদি সকল আপনার সাথে ডিডি মহোদয়কে নিয়ে আপনার কাছে যাব এবং আমাদের বিশেষ করে টিএসপির চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের জন্য ডিডি মহোদয় সহ আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমাদের বিশ্বাস আমাদের যে সারের যে সামান্য একটু চাহিদা রয়েছে সেটা পূরণ হয়ে যাবে। একটি কথা বলবো, আমাদের রাজশাহীর কৃষক ভাইদের একটি সারের বিশেষ করে বেশি চাহিদা বাংলা টিএসপি ডিএপি এবং বাংলা টিএসপি ডিএপি যেহেতু উৎপাদন ক্ষমতা দেশের কম, তারপরও কিন্তু আমাদের কৃষকদের মাঝে চাহিদা রয়েছে। তাই আমি মহোদয়কে যেহেতু কাছে পেয়েছি, আমি অনুরোধ করব বাংলা টিএসপি ডিএপি আপনি কৃষিমন্ত্রী মহোদয়কে বলে যেন আমাদের বরাদ্দটা বাড়িয়ে দেন, গল্প বরাদ্দের ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের জন্য বা কৃষক ভাইদের জন্য মঙ্গল হয়। আমরা কৃষকদের সাথে ব্যবসা করি, আমরা ব্যাংক ঋণ নিতে গেলে আমাদেরকে কৃষি প্রধান দেশেও আমাদেরকে কিন্তু সুদের হার যারা অন্যান্য ব্যবসায়ীদের যারা 9% দেন আমাদের তো দিতে হয়। আজকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি ঘোষণা করবে এই ব্যাংক ঋণ ব্যাংকের সুদ প্রায় 17% ছিল, কারো 12%, কারো 8%। উনি বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা
যে 9% করে দিব, এটা নিয়ে অনেক ব্যবসায়িক ভাই হাসাহাসি করেছিলেন, ব্যাংকার ভাইরা হাসাহাসি করেছিলেন। এটা সম্ভব নয়। অনেক জায়গায় আমি বলেছি, বঙ্গবন্ধুর কন্যা যা বলেন উনি বাস্তবায়ন করে ছাড়েন, ওনাকে সময় দেন। উনি যখন একবার বলেছে উনি জান দিয়ে হলো সেটা রক্ষা করবেন। এবং আপনারা দেখেছেন 20 সালের এপ্রিল মাসের প্রথম দিন থেকে ব্যাংকের সুদ করে দিয়েছেন 9%। প্রধানমন্ত্রী যা বলেছিলেন তাই করেছিলেন। আমাদের ব্যবসায়িক ভাইদের উচিত নৌকার বাইরে ভোট দেওয়া উচিত নয়, কারণ আমরা বাঙালি ভাইয়েরা যেখানে লাভ পাবো, সুবিধা পাবো, সেখানে আমাদের থাকতে অসুবিধা কোথায়? যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদেরকে সুবিধা দিয়ে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী যদি সুবিধা দিয়ে থাকে, লিটন ভাই যদি সুবিধা দিয়ে থাকে, তাহলে নৌকার সঙ্গে থাকতে কি আমাদের আপত্তি আছে? আপত্তি নাই তো? আমরা অসুবিধাকে হাসি, অসুবিধা কিন্তু হাত তুলে নাই। পুলিশ একাই আওয়ামী লীগ করেন না, আরো লোক কিন্তু আওয়ামী লীগ করেন। হাত তুলেন। আমরা শেখ হাসিনার সঙ্গে আছি, মেয়র সাহেবের সঙ্গে আছি। আমি মেয়র সাহেবকে একটি বিষয় অনুরোধ করবো, আমাদের কৃষি ঋণ বা আমরা যারা ফার্টিলাইজারের ব্যবসা করি, আমাদের কৃষি ঋণের এই সুদটা যেন 4% করা হয়। সরকার আজকে প্রণোদনায় প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে প্রণোদনা দেওয়া হবে 4% ইন্টারেস্টে, সেটা দেওয়া হচ্ছে। সেটা যেন আমরা যারা সার ব্যবসায়ী আমাদেরকে যেন সেটা দেওয়া হয়। এবং আমি এটা আমাদের মেয়র সাহেবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই। আমরা তো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো না, একমাত্র মেয়র সাহেব ছাড়া। তাই মেয়র মহাদেরকে অনুরোধ করবো, আপনি যেহেতু প্রধানমন্ত্রী আপনার বড় বোনের মতো, আপনি তাকে বড় আপা বলে ডাকেন, যে কোনো সময় তাকে গ্রিন করলে আপনি শহীদ চার নেতার একটা ছেলে। এটা আমাদের সৌভাগ্য যে আপনার মতো নেতা আমরা কাছে পেয়েছি। আপনি যে কোনো সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন। আপনার প্রধানমন্ত্রীকে এই মেসেজটা দেওয়া কাছে গিয়ে দিতে হবে না, আমার বিশ্বাস মঞ্চে থেকে টেলিফোন করে আপনি দিতে পারেন। তো আপনি অনুরোধ করবো, আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, বিশেষ করে সারা বাংলাদেশে আমরা যারা সার ব্যবসায়ী আছি, আমাদেরও প্রত্যেকেরই ব্যাংকে লোন আছে, আমাদের ইন্টারেস্টটা যেন 4% করা হয়। যেহেতু আমরা দেশের জন্য কাজ করি, কৃষকদের জন্য কাজ করি, সেখানে তাদের কাছে দিতে আমার অনুরোধ। কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি বেশি কিছু বলবো না, ক্ষুধা লেগে গেছে। এরপরে প্রধানমন্ত্রী আমাদের মূল্যবান কথাবার্তা বলবেন, তারপরে সভাপতি সাহেব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। সকলের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে, সকলকে খাবার দাওয়াত দিয়ে আমি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে, এবং আমাদের এই যে প্রাণ জুড়িয়ে দিয়েছেন আমাদের প্রতীক্ষিত প্রাণের মেয়র, আমি বিএফের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ আপনাদের নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব আবুল কালাম, তাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দের হাতে আমরা আজকের শুভেচ্ছা ক্রেস্টগুলো তুলে দিতে চাই। আমি কালাম ভাইকে, রবি ভাইকে এবং অন্যান্য সদস্যবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে প্রথমেই একটি শুভেচ্ছা ক্রেস্ট তুলে দিতে চাই। জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন, মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন, তার হাতে আমাদের এই নবনির্বাচিত কমিটির সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য সদস্যবৃন্দ। আমরা কেউ হাততালি দেই। আমাদের কারণে বলেছেন কিন্তু একটু পরে খাওয়া দাওয়া আছে, অত টেনশন নেই, স্টোমাক খালি হলে স্টোমাক পূরণ হবে। এবারে অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দকে একে একে প্রেস তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কালাম ভাই, রবিউল ভাই, আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি তাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের উপপরিচালক কৃষি অধিদপ্তর রাজশাহী সালমা আপার হাতে তুলে দিলেন। জনাব আসিফুজ্জামান তার হাতেও একটি শুভেচ্ছা প্রেস তুলে দিচ্ছেন, আমরা লক্ষ্য করছি। সাথে হচ্ছে ফটো সেশন। আমাদের সকল বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের গণযোগাযোগ কর্মকর্তা মিশুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা প্রেস তুলে দিচ্ছি আমরা শ্যামল তার হাতে। এবারে ফাত্তা ভাই রয়েছেন, ফাত্তা ভাইয়ের হাতেও শুভেচ্ছা প্রেস আমরা তুলে দিচ্ছি। আমাদের এই সংগঠন পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সাথী রয়েছেন। এদিকে
না? অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে সেই মাহিন্দ্র খানে যাব, যার কথা শোনার অপেক্ষায় আমরা সকাল 11টা থেকে বসে রয়েছি। আমরা সেই মূল্যবান দিক নির্দেশনা এবং কথা শুনবো। তবে তার আগে 1 মিনিট আমি একটা কথা বলতে চাই অনুষ্ঠান প্রধান থেকে ডাকার আগে। গত 5 তারিখে স্যার আপনাকে বলতে চাই আপনার উদ্দেশ্যে অনেকে অনেক আমরা কথা বলে আপনাকে বিশেষণে বিশেষায়িত করি। আমার ছোট্ট একটা অনুভূতির কথা জানি। গত 5 তারিখে চিটাগং থেকে ফিরছিলাম বাই এয়ারে, বিমানে আমার পাশে যাত্রী ছিলেন চিটাগং হাসপাতালের একজন রাজশাহী দেখতে যাচ্ছেন? হ্যাঁ, অ্যাডিশনাল এসপি আমার কলিগ হন, ওনার মুখে এত রাজশাহীর কথা শুনেছি যে 2 দিনের ছুটি নিয়ে আমি রাজশাহীতে বেড়াতে যাবো। তো আমাকে জিজ্ঞেস করলেন যে রাজশাহীতে স্পেশাল কি কি আছে দেখার মতো। তাই ওনাকে একটা কথা বললাম যে কিছু দেখতে হবে না, জাস্ট একটা রিক্সা নেবেন আর গোটা রাজশাহী শহরটা আপনি ঘুরে বেড়াবেন, আপনার ভ্রমণ মানে আত্মতৃপ্তি ঘটে যাবে। বলছে সুবহানাল্লাহ, রাজশাহী শহর এত সুন্দর। আমি বললাম যে হ্যাঁ, এতই সুন্দর আমাদের রাজশাহী শহর। আর যার ভালোবাসায় সিক্ত হয়েছি আমরা, রাজশাহী শহর হয়েছে আজ গ্রিন সিটি, হেলথ সিটি। আমাদের সেই প্রাণের মেয়র জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন আজকের যিনি প্রধান অতিথি। করতালি শুভেচ্ছা এখন আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন, মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন। ভাই রেকর্ড দিচ্ছেন না? রেকর্ড দিচ্ছেন আপনি গোটাটা? ওই যে একটু এখানে আসুন না, এখানে থেকে আমার সামনে ছবি না? ভাই এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল। বাংলাদেশ পার্টিলারদের অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ এবং সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি চেয়ারম্যান ছিলেন নির্বাচন বোর্ডের। উপস্থিত আছেন এখানে উপপরিচালক বিএডিসি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোসাম্মদ উম্মে সালমা, উপস্থিত আছেন এ.কে.এম. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ, জনাব আব্দুল মমিন, সভাপতি আওয়ামী লীগ রাজশাহী মহানগর এবং কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ড। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোসাদ্দুল ইসলাম, তিনি এখন নেই। আর 2 জন টিভি জার্নালিস্ট এখানে আছেন, একজন মেহেদি হাসান শ্যামল, তিনি সভাপতি রাজশাহী জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এবং আবু সালেম মোহাম্মদ ফারদা। আর নবনির্বাচিত কমিটির সভাপতি সম্পাদক তারা তো আছেন। আর এই সহ অন্য যারা সার ব্যবসায়ী সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনাদের কাছ থেকে শুনলাম দীর্ঘক্ষণ ধরে এই সভাটি হচ্ছে। এর মধ্যে আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, সেই হিসাবে আজকে সকাল থেকে প্রায় 2টি প্রোগ্রামে আমাকে থাকতে হচ্ছে প্রায় 2.5 ঘন্টা। তো সেগুলো দরকার ছিল আমার যাওয়ার, এখানে আসতে একটু বিলম্ব হয়েছে। আশা করি কেউ কিছু মনে করবেন না। কৃষি প্রধানে বাংলাদেশে সারের যে গুরুত্ব কতখানি সেটা তো আর নতুন করে বলার দরকার নেই, আমরা সবাই জানি, সবাই বুঝি। আর এই সার যাতে সময় মতো সুলভে কৃষক পান সেটি নিশ্চিত করার দায়িত্ব যেমন একদিকে সরকারের, সেটি উৎপাদন করে দাম নির্ধারণ করে যথাসময়ে বিভিন্ন পয়েন্টে পৌঁছে দেওয়া, আরেকদিকে আপনাদের আপনারা যারা আপনাদের মাধ্যমে এটি পৌঁছে যায় প্রত্যন্ত এলাকায় খুচরা ব্যবসায়ী এবং কৃষকের হাতে। আমাদের নিশ্চয় মনে আছে যে এই বাংলাদেশেই 1994 সাল
93-94 সালে এই সারের তখন ইউরিয়া সার যমুনা ফার্টিলাইজার যেটি জামালপুর, সেখানে চরম অনিয়ম এবং দুর্নীতির কারণে উৎপাদন ব্যাহত হয়েছিল এবং উৎপাদিত যে সার সেটাও কৃষক ঠিক করতে পারেনি। নিশ্চয় মনে আছে আপনাদের সে সময় সার চাইতে গিয়ে লাইন করে কৃষককে দাঁড়াতে হতো এবং জমির দলিলপত্রের ফটোকপি নিয়ে গিয়ে দেখাতে হতো যে এই আমার জমি, এই দেখেন আমার এতটুকু সার লাগবে। তাও কৃষক সার কিনত না এবং সারের দাম হয়েছিল অগ্নিমূল্য। আমার মনে আছে তখন 230 টাকা সরকার নির্ধারিত বোধহয় বস্তা ছিল ইউরিয়া সারের, সেইটি 800, 1000, 1200 টাকাতে পর্যন্ত হলেও পাওয়া যেত না। এবং এই করতে গিয়ে এক পর্যায়ে বিক্ষোভে কৃষক বিক্ষুব্ধ হয়, আন্দোলন করে, কারণ কিন্তু কৃষকের ন্যায্য দাবি, সে টাকা নিয়ে এসছে, তার জমিতে সার এই মুহূর্তে দরকার, অথচ সার নেই, ফিরিয়ে দেওয়া হতো। এই আন্দোলন করতে গিয়ে তখন পুলিশের নির্বিচার গুলিতে প্রায় 17 জন কৃষক আমাদের বাংলাদেশে মৃত্যুবরণ করে, সেটি আমরা ভুলে যাই। আবার সেই 93-94 সালে যে সার নিয়ে যে ঘটনা ঘটতে দেখলাম, মাত্র 2 বছর পরে যখন সরকার পরিবর্তন হয়ে আওয়ামী লীগ সরকার আসলো, মতিয়া চৌধুরী যখন কৃষিমন্ত্রী হলেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, আমরা দেখলাম, আমরা অবাক বিষয়ে দেখলাম যে সারের দাম উৎপাদনও ঠিক হয়ে গেল, সারের মূল্য নেমে আসলো, কৃষক সহজে সার পেতে শুরু করল। তাহলে এই একই দেশ, একই কারখানা, একই উৎপাদনের যন্ত্রপাতি, সবকিছু, তাহলে এক সরকার পারে না, আরেক সরকার পারে, কারণটা এর ভিতরে মাঝে যে রহস্যটা হচ্ছে বিপণনের সঙ্গে যারা জড়িত, যারা এটি সেখানে যদি দলীয়করণ হয়, দলবাজি করা হয় এবং দলীয় নেতাকর্মীদের হাতে যদি কৃষকের এই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়, তাদের মাধ্যমে যদি এটা ডিলারদেরকে পেতে হয়, তাহলে তো মধ্যস্বত্ব কমিশন দিতেই হবে এবং সেই কমিশনে যে পড়বে আলটিমেটলি কৃষকের ঘাট। তাই হয়েছিল সেই সময় এবং সেই কারণে মানুষকে ভুগতে হতো। জামালপুরের মানুষ তৎকালীন বিএনপির নেতা, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, তার ভাই ভাতিজা, তার বংশের লোকজন, তাদের দাপটে এই ঘটনা ঘটেছিল এবং সেটি আমাদের মনে আছে। আমি বলি যে আমাদের বলা উচিত নয়। যাই হোক, তার পরবর্তীতে এই সারের উৎপাদন ক্রমাগত অব্যাহতভাবে বৃদ্ধি করা হয়েছে এবং সার তো অনেক ক্যাটাগরির সার হয়। আপনারা যেমন বললেন যে আপনাদের পিএসপি সারটা একটু কম দেওয়া হচ্ছে, এটা যেন একটু বাড়তি বেশি করা হয়, সে প্রসঙ্গে আমি আসছি। মূলত আমরা সার বলতে প্রথমে আমরা বুঝি ইউরিয়া, তারপরে অন্যান্য যে সমস্ত সারগুলি আসে। তো এই সব সারেরই উৎপাদন বাংলাদেশে যথেষ্ট পরিমাণে আছে, যেখানে কিছু কম হয় বা কম হওয়ার সম্ভাবনা থাকে আমদানি করা হয়, সময় মতো আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আমি জানি না কেন রাজশাহীতে টিএসপি সারের সরবরাহ কমানো হলো, তবে আমি কৃষিমন্ত্রীর সঙ্গে অবশ্যই এই বিষয়ে আজকালের মধ্যে কথা বলতে চাই। এটি কৃষিমন্ত্রীরা শিল্পমন্ত্রীকে বলতে হবে, কৃষিমন্ত্রী, তো সেটি আমি করবো ইনশাআল্লাহ। এখন আপনারা নিজেরাই বলেছেন যে আপনাদেরকে যখন ডিলার হিসাবে নিয়োগ দেওয়া হয় অনেক আগে কথা, তখন কিন্তু 97 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমি তখন ক্ষমতায় নই, কিন্তু এই ক্ষমতাসীন দলের স্থানীয় একজন ব্যক্তি হিসাবে আমার মাধ্যমেই তখন এই সারের ডিলারশিপগুলি নির্ধারণ করার জন্য বলা হয়েছিল এবং আমি কোনোভাবেই কোনো রকম পক্ষপাতিত্ব অথবা দলীয়করণ অথবা কোনো অনুরাগ বা বিরাগ পছন্দ না করে একদম ফেয়ার হয়েছে আমি বলেছিলাম, জেলা প্রশাসনকে বলেছিলাম যেভাবে দিলে প্রকৃত ডিলাররা পায় সেভাবে ব্যবস্থা করে, কিন্তু তাই হয়েছে, সেভাবে আপনারা আছেন। এখন পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমি কখনোই কোনোভাবে আপনাদেরকে ট্র্যাপ করা বা কষ্ট দেওয়া বা আপনাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া এইসবের মধ্যে আমি কখনোই চাই না। আমি মনে করি যে বাংলাদেশ যে কৃষিতে উদ্বৃত্ত হয়েছে, বাংলাদেশে এখন খাদ্যশস্য বেশ কিছু আইটেম উদ্বৃত্ত, আমরা রপ্তানিও ইতিমধ্যে কিছু করেছি, আরো রপ্তানি করা যায়, কিন্তু বিদেশিরা যে পরিমাণ যেভাবে
উৎপাদিত পণ্য চায় সেইটা করা আমাদের জন্য একটু সমস্যা। তারা যেভাবে তার মান নিয়ন্ত্রণ করতে চায়, যেভাবে সেটা প্যাকেজিং বা প্যাকেজিং করতে হয়, এটা করা আমাদের জন্য একটু সমস্যা। বিধায় দেশীয় বাজারে এগুলো আমাদের সরকার বিতরণ করে। আপনারা লক্ষ্য করেছেন করোনাকালীন সময়ে প্রচুর পরিমাণে চাল, ডাল, তেল এবং অন্যান্য দ্রব্যাদি সারা দেশে লক্ষ লক্ষ টন বিতরণ করা হয়। প্রথম 5-6 মাসে মানুষ বাজারেও যেতে পারছিল না, নিষেধাজ্ঞা ছিল। এই যে উদ্বৃত্ত ফসল, এই উদ্বৃত্ত ফসলের পিছনে আপনাদের অবদান আছে। শুধু তাই না, আজকাল যে সার নিয়ে বিভিন্ন ফিডের মধ্যে সারের ব্যবহার আছে এবং যে কারণে আমাদের এই বাংলাদেশ এখন ইতিমধ্যে মাংস, মাছ, আমরা যেটা বলতে পারি গবাদি পশু বা মুরগি বা মাছ, সব কিছুতেই বাংলাদেশের একটা অবস্থান তৈরি হয়। এইরকম একটা জায়গায় যখন আমরা চলে এসেছি, সেই সময় আপনাদের এই নতুন কমিটির কাছে আমাদেরও কিছু চাওয়া আছে। চাওয়াটি হলো অন্য কিছু না, আপনারা যেমন বললেন যে জ্বালাপোড়া সন্ত্রাসের সময় শাহ কালাম ভাই যেটা বলেছেন যে সেই সময় তারা কিভাবে আমাদের পরিবহন নেতাদের সঙ্গে মিলে কিভাবে সমস্ত সার মালামাল তুলে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, এটা আপনারা করেছেন। নিঃসন্দেহে একটা ঝুঁকি নিয়েও একটা দেশের উৎপাদনটা অব্যাহত রাখতে আপনারা সহযোগিতা করেছেন। তো আমরা আশা করি আগামীতেও এই বাংলাদেশে মানুষের সংখ্যা এখন প্রায় 17-18 কোটি। এই মানুষকে আমরা আমাদের দেশে বিদেশি প্রতিবেশী দেশের রোহিঙ্গা যারা আমাদের বাংলাদেশে ঢুকে পড়েছে, আশ্রয় নিয়েছে, প্রায় 10 লাখের উপরে, 11-12 লাখের কাছাকাছি। তাদেরকে রাখা এবং খাওয়ার দায়িত্বটা এখন বাংলাদেশকে পালন করতে হচ্ছে, সেটা আমাদের সরকার করতে পারছে এবং তারা এখানে এসে প্রাণে বেঁচে গেছে। তো এইভাবেই বাংলাদেশের অতি অল্প দিনের মধ্যে আমরা মনে করি আমাদের দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের শাকসবজি ইতিমধ্যেই ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বাজারে যাচ্ছে, আরও যাবে। এবং আমাদের রাজশাহী অঞ্চল যে কৃষিতে খুবই সমৃদ্ধ বাংলার ফসল এখানে ফলে, এই রাজশাহী বিভাগের পুরোটাই এবং রংপুরের দিনাজপুর সহ ওই এলাকাতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এবং অন্যান্য উৎপাদন হয়। আমরা আশা করি আপনাদের সকলের প্রত্যক্ষ সহযোগিতায় এটা অব্যাহত। আপনারা বলছেন চতুর্থ শিল্প বিপ্লবের নীতিমালা, এটি নতুন একটি কনসেপ্ট। বাংলাদেশ সরকার চতুর্থ শিল্প বিপ্লবের নীতিমালা তৈরি করছে, আপনারা জানেন। এবং এটাকে বলা হচ্ছে এটি এমন একটি বিপ্লব যেটি বাংলাদেশকে বর্তমান স্তর থেকে অনেক উপরে নিয়ে যাবে। এই শিল্প বিপ্লব প্রথম কিন্তু আমরা জানি যে সেই ইংল্যান্ডে আজ থেকে 200 বছর আগে যখন স্টিম ইঞ্জিন প্রথম তৈরি হয়, বাষ্প দিয়ে যে রেলগাড়ি চালানো বা এটাও এই প্রথম শিল্প বিপ্লব সেই সময়। আর আজকে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে আমরা এগিয়ে যেতে যাচ্ছি আমাদের সরকার। এটি রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে সেমিনারের মাধ্যমে শুরু হয়েছে। আপনাদের মধ্য থেকে এই দাবিটা এসছে যে চতুর্থ কৃষি বিপ্লবের নীতিমালার কার্যক্রম রাজশাহী থেকে যেন শুরু হয়। এটা আমি কথা বলে দেখবো, কারণ সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে এই বিষয়ে কৃষি বিপ্লবের যে বিষয়টি সেটি কতদূর এগিয়ে নেওয়া যায় আমি চেষ্টা করি। এখানে একটি সুন্দর খবর আছে, সেটি হলো আমাদের রাজশাহীতে এই কৃষির সঙ্গে সম্পৃক্ত এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা বারবার চেয়েছি এবং সেটি বিশ্ববিদ্যালয়। এবং আপনারা শুনে খুশি হবেন যে ইনশাআল্লাহ আমরা রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছি। সেখানে কৃষি উৎপাদন সম্পর্কে নানা রকম ডিপার্টমেন্ট থাকবে, শুধু কৃষিজাত শস্য না, একবারে কৃষিজাত পণ্য বলতে যা বোঝায় এবং মাছ মাংস মুরগি থেকে শুরু করে সবকিছুই মাটির সম্পর্কে এবং বিপণন সম্পর্কে সেখানে উচ্চতর ডিগ্রি প্রশিক্ষণ দেওয়া হবে। সেই কাজটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি। করোনা না হলে হয়তো এর মধ্যে ঘোষণা হতো, এখন সেটি আমরা ঘোষণা করতে চাই। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না।
সুযোগ দিয়েছেন এখানে এসে দুটো কথা বলার। আপনারা ধৈর্য ধারণ করেছেন আমার জন্য, এবং আমিও আপনাদের পাশে থাকবো। আপনারা সুচিন্তিতভাবে আপনাদের কয়েকটি মতামত আপনাদের সভাপতি সেক্রেটারি বলছিলেন, তারা কয়েকটি পয়েন্ট করে লিখে নিয়ে এসে আমার সঙ্গে যদি কথা বলেন তাহলে আমার জন্য সেগুলো নিয়ে এগিয়ে যেতে সুবিধা হবে। আপনারা আগামী এই 14, 15, 16 এর মধ্যে যে কোনো একটা সময় তার আগে আমার সঙ্গে সময় নিয়ে যাবেন এবং আমরা নগরভবনে বসে আপনাদের সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আলাপ করব। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মেয়র রাজশাহী রাজশাহী সিটি কর্পোরেশন জনাব এইচ এম খালিদ জামান লিটন, তিনি এতক্ষণ